আন্তর্জাতিক চাপেও গাজায় থামছে না আগ্রাসন। আল আকসা ইসরায়েলি মন্ত্রীর প্রার্থনা, আরব বিশ্বে নিন্দার ঝড়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযান, ২০ বাংলাদেশি সহ আটক ১২১ জন। প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। আন্তর্জাতিক চাপ থাকলেও গাজায় বেপরোয়া ইসরায়েলি সেনারা। হামলায় একদিনে ঝরেছে আরও ১১৯ ফিলিস্তিনির প্রাণ, আহত ৮৫০-র বেশি মানুষ। বেশিরভাগই নিহত হয়েছে ত্রাণ আনতে গিয়ে। বর্তমানে উপত্যকায় ১০ লাখ নারী ও কন্যা শিশু অনাহারে আছে, এমন তথ্য দিচ্ছে জাতিসংঘ। ক্ষুধায় কাতর পরিবারের জন্য খাবার আনতে গিয়ে চোখে গুলিবিদ্ধ হন ১৫ বছরের ফিলিস্তিনি শিশু আবু জাজার। হাসপাতালের বিছানায় অপেক্ষা এখন দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার। রোববার মার্কিন ইসরায়েল সমর্থিত জিএইসএফ ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গেলে তার বাম চোখে গুলি করে ইসরায়েলি সেনারা। কেবল একবার গুলি করেই ক্ষান্ত হয়নি, শিশুটিকে লক্ষ্য করে অনবরত গুলি ছোড়ে তারা। জায়নবাদীদের এমন নৃশংসতার শিকার হয়ে আবু জাজারের মতো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরো বহু শিশু। প্রতিদিন অন্তত ১০০ বার করে মরছি আমরা, হয় ইসরায়েলি সেনাদের গুলিতে, নয়তো ত্রাণ নেয়ার সময় হুড়োহুড়ি করতে গিয়ে। কেউ নিরাপদে ফিরছে না, কারো কাঁধে লাশ, কেউ বা ফিরছে আহতদেরকে নিয়ে। ছোট ছোট বাচ্চাদের মাথা হাত পায়ে গুলি করা হচ্ছে। তাদের কি অপরাধ? অল্প একটু খাবারের জন্য এভাবে আর কত লড়াই করতে হবে আমাদেরকে? এদিকে অবিরাম বোমা হামলা আর খাবারের অভাবে গাজায় ক্রমেই অবনতি হচ্ছে মানবিক সংকট, যা মেটাতে দৈনিক অন্তত ৬০০ ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সেখানে কার্যক্রম পরিচালনাকারী ত্রাণ সংস্থাগুলো। তবে তার ঢুকতে পড়তে হচ্ছে ইসরায়েলি বাধার মুখে। উপত্যকাটিতে ঢোকার অপেক্ষায় রয়েছে ২২,০০০-এর বেশি ত্রাণবাহী ট্রাক। এমন পরিস্থিতিতেও গাজায় চলমান যুদ্ধ আরও বিস্তৃত করার পরিকল্পনায় তেল আবিব। তবে হামাসের হাতে আটক জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়তে পারে ভেবে এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। গাজায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপও। নতুন করে বিক্ষোভ হয়েছে তুরস্কে মার্কিন কনসুলেটের সামনে। রোববার মার্চ ফর হিউম্যানিটি নামে পদযাত্রা করে অস্ট্রেলিয়ার হাজার হাজার মানুষ। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির পবিত্র আল আকসা মসজিদে প্রার্থনা করায় ফিলিস্তিন সহ আরব বিশ্বে উঠেছে নিন্দার ঝড়। এ ঘটনাকে বিপজ্জনক ও নিন্দনীয় কাজ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা। এমন আচরণ মধ্যপ্রাচ্য চলমান অস্থিতিশীলতাকে আরও উস্কে দিবে, এক বিবৃতিতে জানিয়েছে হামাস। এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক শান্তি ব্যাহত করা থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। দীর্ঘদিনের চুক্তি অনুযায়ী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি থাকলেও ইসলামের তৃতীয় পবিত্র স্থানটিতে প্রার্থনা করা নিষিদ্ধ। তবে সম্প্রতি এর তোয়াক্কা করছে না ইসরায়েল। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ২০ জন বাংলাদেশি। সোমবার কাজাই ও সোঙ্গাই টাঙ্কাস এলাকায় চালানো অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতো হাজি বাসরি বিন ওসমান। আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৪১ জন ইন্দোনেশিয়া, ৭ জন ভারতীয়, ৬ জন মিয়ানমার ও ১২ জন নেপালের নাগরিক। বাকিরা পাকিস্তান, ফিলিস্তিন, সিরিয়া ও সুদানের নাগরিক। ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অনুমতি ছাড়া বসবাস, জাল ভিসা ব্যবহার সহ বেশ কিছু অভিযোগে তাদের আটক করা হয়। আটকের পর পাঠানো হয় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ডিপোতে। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, অবৈধ যারা অভিবাসীদের আটক করা হচ্ছে, এই অভিযান আসলে কতদিন চলতে পারে, কি জানা যাচ্ছে? জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে মালয়েশিয়া সরকার তার নিজের দেশের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য এবং তার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী
যে কোনো অবৈধ অভিবাসীকে মালয়েশিয়াতে অবস্থান করতে দিবে না। এই মর্মেই তারা কিন্তু ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ করে আপনি জানেন যে মালয়েশিয়াতে ইতিপূর্বে সাধারণ ক্ষমার অংশ হিসেবে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে যারা অবৈধ এখানে রয়েছেন তারা যাতে অতি দ্রুত এই মালয়েশিয়া থেকে চলে যায় সেই বিষয়টির জন্য বারবার আহ্বান করার পরেও এখানে অসংখ্য অবৈধ অভিবাসী এখন পর্যন্ত রয়েছেন, তারা ফিরছেন না। যার কারণে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ধারাবাহিক তারা এই অভিযান অব্যাহত রেখেছে এবং এই অভিযানের বিষয়ে যেটি মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক তিনি যে কথাটি বলেছেন সেটি হলো যে এখানে একজন যদি অবৈধ অভিবাসী থাকে, একজন অবৈধ অভিবাসী থাকা পর্যন্ত কিন্তু তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। ওয়াহিদ সোহান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আগামী সপ্তাহে তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের কথা রয়েছে, সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে এই সফর, এবং এই যে অবৈধ অভিবাসীদের ধরা হচ্ছে সেখানে বাংলাদেশিদেরও আসলে ধরা হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে কিনা, কি জানা যাচ্ছে? জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছেন। সেটি হলো যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মালয়েশিয়ায় তার যে সফর রয়েছে, এই সফরের মধ্যে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়াতে অবস্থানরত আমাদের যে সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে বিভিন্ন রকম জটিলতার মধ্যে, আইনি জটিলতার মধ্যে রয়েছেন অথবা অবৈধ অবস্থায় রয়েছেন, তাদের এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু আমাদের দুর্বল ডিপ্লোমেসির কারণে আসলে প্রতিদিনই আমাদের অবৈধ অভিবাসীরা এখানে আটক হচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর আমাদের অবৈধ অভিবাসী যারা এখানে রয়েছেন তাদের যে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়া নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি অনুরোধের বিষয়টি নিয়ে মালয়েশিয়া থাকা প্রবাসীরা বারবার বলছেন। এটি একটি আলোচনার তালিকায় থাকবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এফটিএ, এটি হলো যে শুল্কমুক্ত বাণিজ্য নীতি, এটিকে নিয়ে মালয়েশিয়ার সাথে একটি দৃঢ় পরিকল্পনা এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে একটি ফলপ্রসূ আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হলো যে বাংলাদেশ চাচ্ছে যে আসিয়ানের অন্তর্ভুক্ত দেশ হওয়ার জন্য, আসিয়ানের পূর্ণাঙ্গ মেম্বারশিপ পাওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারই বন্ধু যেটি বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার যেহেতু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ইতিমধ্যে তিনি আহ্বান জানিয়েছেন এটিকে আসলে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখতে চাই, সেটি হলো যে আমাদের যে মালয়েশিয়াতে দীর্ঘদিন থেকে যে সিন্ডিকেটের জাতাকলে পড়ে এখানে শ্রম বাজারটি বন্ধ ছিল, সিন্ডিকেট মুক্তভাবে আমাদের দেশের ভুয়েচালের মাধ্যমে এখানে নতুন করে একটি G2G পরিকল্পনার আলোকে বাংলাদেশ থেকে শ্রমিক আনার বিষয়ে আলোচনার কথা রয়েছে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখতে চাই, সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর আসলে মালয়েশিয়াতে অবস্থান করা এই যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের অনেক বেশি প্রত্যাশার একটি বিষয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের পরেই বোঝা যাবে যে আসলে মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা যে সমস্ত। জি, আরেকটি বিষয় একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই ওয়াহিদ সোহান, এই মুহূর্তে আসলে মালয়েশিয়াতে বাংলাদেশি ছাড়া অন্যান্য দেশেরও তো অবৈধ অভিবাসী রয়েছে, সেই সংখ্যাটা আসলে কতটা হতে পারে? আসলে এখানে অবৈধ অভিবাসীদের তালিকায় যারা রয়েছে তার মধ্যে প্রধান তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া এবং দ্বিতীয়ত আমাদের বাংলাদেশিরা রয়েছে। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে ইন্দোনেশিয়ান যারা রয়েছে তারা ইন্দোনেশিয়ান হাই কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যারা এখানে অবৈধ রয়েছে তারা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে অনেকে কিন্তু চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশিরা কিন্তু যাচ্ছে না। এটা একটি মাত্র কারণ, অনেকেই কিন্তু লক্ষ ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে কলিং ভিসায় তারা মালয়েশিয়া এসেছেন, কিন্তু কোম্পানি জটিলতা থাকার কারণে বা কোম্পানি তাদেরকে বৈধ কাজ না দেওয়ার কারণে তারা সেখানে অবৈধভাবে আসলে বসবাস করছেন। ওয়াহিদ সোহান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ওয়াহিদ সোহান যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে প্রাণ গেছে অন্তত ৬৮ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর, নিখোঁজ ৭৪ জন। রোববার এই দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানায় ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন ১৫০ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান। কয়েক দশকের গৃহযুদ্ধ আর অর্থনৈতিক টানাপোড়েনে আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নিয়মিতই উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টায় থাকেন, যাদের অনেকেই হার মানেন নিয়তির কাছে। দুর্যোগপূর্ণ সমুদ্র পথ পাড়ি দিতে যেয়ে প্রাণ দিতে হয় শত শত আফ্রিকানদের। রোববার ইয়েমেনের এডেন উপসাগরে একই পরিণতি ভোগ করেন ১৫৪ জন ইথিওপিয়ান অভিবাসী প্রত্যাশী। দক্ষিণ উপকূলীয় আবিয়ান থেকে কিছুটা দূরে গিয়ে ডুবে যায় অভিবাসী বোঝায় নৌকাটি, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহগুলো।
ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬৮ জনের মরদেহ, এখনও নিখোঁজ অর্ধশতাধিক। উদ্ধার কাজে অংশ নিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। নৌকাটি পূর্ব আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এডেন উপসাগরে এই সমুদ্র পথকে বিপজ্জনক চিহ্নিত করে বারবার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। বাড়ানো হয়েছে টহলদারিও। তবে দালাল ও পাচারকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। IOM এর তথ্য অনুযায়ী 2024 থেকে এখন পর্যন্ত 6 লাখ অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছেন, যেখানে 2023-এই এই সংখ্যা ছিল 97,000-এর কিছু বেশি। সাম্প্রতিক সময়ে এই রুটে নৌকাডুবিতে কয়েকশো অভিবাসীর মৃত্যু হয়েছে বলেও দাবি সংস্থাটির। মিলা খন্দকার, চ্যানেল 24। উত্তর কোরিয়া বিরোধীর প্রচার চালানো লাউডস্পিকার সরানো শুরু করেছে দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের নতুন সরকার পিয়ংইয়ংয়ের সাথে উত্তেজনা প্রশমে এই পদক্ষেপ নিয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন ছবি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, যাতে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিভিন্ন দেয়াল থেকে লাউডস্পিকার সরাতে দেখা যায়। গত জুন মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার সাথে সংলাপে আগ্রহ প্রকাশ করেন লি। এ লক্ষ্যে সীমান্তে লাউডস্পিকারে উত্তর কোরিয়ার বিরোধী প্রচারণা বন্ধের ঘোষণা দেন তিনি। যদিও সিউলের সাথে কোনো সংলাপে বসতে আগ্রহী নয় তা সাফ জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং। সীমান্তে লাউডস্পিকারে একে অপরের সমালোচনা করে প্রচারণা চালানোকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে দুই কোরিয়া। এছাড়া আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েও দক্ষিণ কোরিয়ানদের বিরক্ত করার নজির আছে উত্তর কোরিয়ার। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ভারত শুধু রাশিয়া থেকে তেল কিনছেই না, বরং খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। তারা ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনকে এড়িয়ে চলছে। এর ফলে দেশটির ওপর দেয়া শুল্ক আরও বাড়ানো হবে। তবে নতুন শুল্ক হার কত হবে তা স্পষ্টভাবে জানাননি ট্রাম্প। সম্প্রতি ভারতের সাথে বাণিজ্য আলোচনা শেষে 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। অবশেষে কার্যকর হয়েছে বহু আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, যার ফলে মার্কিন বাজারে দাম বাড়ছে বেশ কিছু পণ্যের। যে তালিকায় রয়েছে পোশাক, জুতা, আসবাব থেকে শুরু করে গাড়ির মতো পণ্য। তবে দিন শেষে এই অতিরিক্ত শুল্কের বোঝা গিয়ে চাপছে সেই মার্কিন ভোক্তাদের ঘাড়েই। My opinion in American history, it's our declaration of economic independence. শুল্ক থেকে আয় বাড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতির, এমন হিসেব কষলেও ট্রাম্পের চালে বিপর্যস্ত মার্কিন ক্রেতারা। বেশিরভাগ পণ্যের কাঁচামাল, এমনকি মূল পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়ার ফলে বাড়ছে দাম বাড়ার দুশ্চিন্তা। পোশাক, জুতা, ঘড়ি, খেলনা, গাড়ির মতো পণ্যগুলো তৈরি হয় ভিয়েতনাম, ভারত, চীন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয়। এই দেশগুলোর উপর শুল্ক ন্যূনতম 19%, ফলে নিশ্চিতভাবে বাড়বে দাম। ইতিমধ্যেই মে থেকে জুন পর্যন্ত পোশাকের দাম 0.4% পর্যন্ত বেড়েছে। ব্রাজিল থেকে আসা কফির উপর 50% এবং ভিয়েতনাম থেকে আসা কফির উপর 20% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বাড়বে কফির দাম। আবার আসবাবপত্র এবং খেলনারও শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনাম ও চীন। বাড়তি শুল্ক চাপ বাড়াবে এসব পণ্যে। সুইজারল্যান্ড থেকে গত বছর 400 কোটি টাকার ঘড়ি আমদানি করেছে যুক্তরাষ্ট্র। শুল্কের চাপ সময় দেখার যন্ত্রেও। দেশে উৎপাদন বাড়ানোর আশায় গাড়ির উপর 15% শুল্কের ভার বহন করতে হচ্ছে মার্কিন ক্রেতাদের। ওয়াইন অ্যান্ড হোলসেলার্স অব আমেরিকার তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বাজারের 35%ই আমদানি হয়। বড় সরবরাহকারী ইউরোপীয় ইউনিয়নের উপরে আরোপ করা হয়েছে 15% শুল্ক, ফলে বাড়বে এই জাতীয় পণ্যের দাম। নুসরাত মুভি, চ্যানেল 24। রাশিয়ার ছোট্ট শহর স্তারিৎসায় হয়ে গেল একদিনব্যাপী স্ট্রিট সার্কাস উৎসব, যার আঞ্চলিক নাম কারান্দাস ফেস্ট। এবারের উৎসবে অংশ নিতে অদ্ভুত সাজে রাস্তায় নামেন শত শত সার্কাস শিল্পী। চমৎকার এই মুহূর্তটি উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে স্তারিৎসায় জড়ো হন দর্শনার্থীরা।
দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।